আশ্চর্য, রোজ রোজ তোর একই গল্প, তাই না? মানে কি এসবের? কি বলতে চাস বলতো? কাল আবার তোর ভাড়া না দিয়ে সেই একই প্যাসেঞ্জার কেটে পড়েছে, তাই তো? এক প্যাসেঞ্জার কিনা জানিনি স্যার। শীতের রাত, মুখ চোখ ঢাকা ছিল, দেখতে পেয়েছি নাকি? খেয়ালও করিনি। আমি ভাড়া টাড়া চাই না স্যার, কিন্তু এই আতঙ্ক সহ্য হচ্ছে না। এই বিপদ থেকে বাঁচান আমায় স্যার, আমার খুব ভয় করছে। আবার ঢপ? ঢপ না স্যার, এই দেখুন না। আমায় বিশ্বাস হচ্ছে না তো? একবারটি সিগন্যালের ক্যামেরা চেক করুন না স্যার, নিশ্চয়ই কিছু পাবেন। সিগন্যালের ক্যামেরা চেক করে কি পাওয়ার কথা চলছে শ্যামবাজার থানায়? ট্যাক্সিটা তবে চলুন একটু ব্যাক গিয়ারে নিয়ে যাই। হ্যাঁ, ঠিকই ধরেছেন। কুসুমকলির ব্যাক স্টেজে আজ শুনছেন ডাক্তার নির্মাল্য রায়ের অদ্ভুতুরে গল্প ব্যাক গিয়ার। গল্পের শুরুতেই নির্মাল্যকে জানায় অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে গল্পটি পড়ার অনুমতি দেওয়ার জন্য। নির্মাল্য পেশায় ডাক্তার আর নেশায় লেখক, আকাশবাণী গোল্ড এফএমের খুব পরিচিত আরজেও বটে। চলুন তবে শুনে নি ব্যাক গিয়ার। কলকাতা পুলিশের চাকরি প্রায় 16 বছর হতে চলল। সেদিন দুপুরে টিফিন করে একটা কেস ফাইল স্টাডি করছি, এমন সময় এক মাঝবয়সী ভদ্রলোক দেখলাম হেড কনস্টেবলের সঙ্গে বচসা করছে। কেস ফাইলে মনোনিবেশ করতে অসুবিধা হচ্ছিল বলে বেয়ারা দিয়ে আমার চেম্বারে তাকে ডেকে পাঠালাম। আমি তখন শ্যামবাজার থানার এসআই। ভদ্রলোক পেশায় ড্রাইভার, পরনে একটি ফুল স্লিভ বাদামি শার্ট, চুল পরিপাটি করে আঁচড়ানো, গাল ভর্তি কাঁচা পাকা দাড়ি, পরনে হাওয়াই চটি, নাম গোকুল মাইতি। মুখ দেখে মনে হচ্ছিল ভাজা মাছ উল্টে খেতে জানে না। মুখ খুলতে বুঝলাম আমি লোকটাকে ঠিক বুঝে উঠতে পারিনি। আমায় যা বলল তা মোটামুটি এরকম: গতকাল রাত 12টা নাগাদ একজন মহিলা যাত্রী ওর ট্যাক্সিতে ওঠে। মিটার ডাউন করে ট্যাক্সি এগিয়ে চলে ডানলপের উদ্দেশ্যে। গাড়িতে ওঠা স্তক সেই মহিলা ফোনে কথা বলে যাচ্ছিল। কাশীপুর পেরোনোর পর অনেকক্ষণ ওর কোনো সাড়া শব্দ না পেয়ে গাড়ির রিয়ার ভিউ মিরর দিয়ে পেছনের সিটে দেখে সেই যাত্রী ভ্যানিশ। সিথির মোড়ে সিগন্যাল পেরিয়ে গোকুল গাড়ি সাইড করে, দেখে সেই যাত্রী কোথাও নেই। মাঝ দুপুরে ওর এই আষাঢ়ে গল্প শুনে মুখে 4 অক্ষর এসে যাচ্ছিল। শেষমেশ 2 অক্ষর দিয়েই বিদায় করলাম। পরদিন সকাল 11টা নাগাদ লালবাজার থেকে একটা কাজ সেরে সবে থানায় ঢুকছি। দেখি কাঁচু মাচু মুখে দাঁড়িয়ে আছে গোকুল। না দেখার ভান করে চেম্বারে ঢুকে গেলাম। সবে চায়ে চুমুক দিতে যাব, হেড কনস্টেবল পরে শেষে খবর দিল গোকুল এসেছে। আমি ঠিক করলাম আজ বেটাকে ঘা কতক দিতে হবে। ডেকে পাঠালাম ওকে আমার চেম্বারে। ঢুকতে সেই আমার পায়ে পড়ে গেল। কাঁদো কাঁদো গলায় বলতে লাগলো, স্যার আমার কথা বিশ্বাস করুন, আমি ভালো ঘরের ছেলে। আমার বাবা দেগঙ্গা স্কুলের মাস্টার ছিল, পেটে দায়ে ড্রাইভারি করছি। কাল রাতেও হুবহু একই ঘটনা ঘটেছে। আশ্চর্য, রোজ রোজ তোর একই গল্প, তাই না? মানে কি এসবের? কি বলতে চাস বলতো? কাল আবার তোর ভাড়া না দিয়ে সেই একই প্যাসেঞ্জার কেটে পড়েছে, তাই তো? এক প্যাসেঞ্জার কিনা জানিনি স্যার। শীতের রাত, মুখ চোখ ঢাকা ছিল, দেখতে পেয়েছি নাকি? খেয়ালও করিনি। আমি ভাড়া টাড়া চাই না স্যার, কিন্তু এই আতঙ্ক সহ্য হচ্ছে না। এই বিপদ থেকে বাঁচান আমায় স্যার, আমার খুব ভয় করছে। আবার ঢপ? ঢপ না স্যার, এই দেখুন না। আমায় বিশ্বাস হচ্ছে না তো? একবারটি সিগন্যালের ক্যামেরা চেক করুন না স্যার, নিশ্চয়ই কিছু পাবেন। বুঝলাম সিসি ক্যামেরার কথা বলছে, আর ওর এই কনফিডেন্সে
আমি যেন একটু হলেও নড়ে গেলাম। প্রথমবারের জন্য ওকে বিশ্বাস করতে ইচ্ছে হলো। এত বছর চাকরি করছি, কিন্তু এমন কেস তো কোনোদিন শুনিনি। যদিও রাতের অন্ধকারে সিসি ক্যামেরার গাড়ির ভেতরের ছবি খুব একটা স্পষ্ট হবে না, তবুও শ্যামবাজার ৫ মাথার মোড় থেকে সিথির মোড় অবধি সব কটা সিসিটিভি ফুটেজ জোগাড় করলাম, বিশেষ করে শেষ ২ রাতের। সিসিটিভি ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করল থানার এএসআই রতন শিকদার। রতন যা জানালো তার নির্যাস মোটামুটি এরকম। রাতের দিকে শ্যামবাজার ৫ মাথার মোড় থেকে বেশ কিছু শাটল ট্যাক্সি চলে। ব্যাপারটা বেআইনি, তবুও বহুদিন ধরে চলে আসছে। তবে গোকুল কিন্তু মিটারে যাবে বলেই দাঁড়িয়েছিল। একজন অল্প বয়সী মহিলা ওর গাড়িতে উঠে প্রথম দিন রাত ১২টা ১০-এ ও তারপরের দিন ১২টা ২০-তে। গাড়িটা সিগন্যাল মেনেই চলছিল। অ্যাভারেজ স্পিড ছিল ৪০-এর কাছাকাছি। গাড়ি রাস্তায় কোথাও থামেনি বলেই মনে হয়। সিথির মোড়ের কাছে এসে গাড়ি সাইড করে গোকুল। এর সম্ভাব্য ব্যাখ্যা দুটো হতে পারে। এক, গোকুল পুরোটাই প্ল্যান করে করেছে। পুরো ব্যাপারটাই বেশ সাজানো লাগছে। মনে হচ্ছে গোকুল যেন জানতো আমরা সিসিটিভি ফুটেজ দেখব, সেইভাবেই গাড়ি চালিয়েছে। আর সেই কারণেই হয়তো সিসিটিভি ফুটেজ দেখার জন্য এত জোরাজুরি করছিল। খটকা লাগছে এই ভেবে যে এটা করে ওর কি লাভ। ও যদি ট্যাক্সির ভাড়া না চায়, তাহলে ওর মোটিভটাই বা কি হতে পারে? সেক্ষেত্রে ওর ভয় পাওয়ার ব্যাপারটা বেশ যুক্তিসঙ্গত বলেই মনে হচ্ছে। আর তাহলে সবটাই সত্যি বলে ধরে নিতে হবে। কিন্তু দুদিনই প্যাসেঞ্জার একইভাবে ভ্যানিশ হয়ে গেল কোথায়? বরানগর থানায় এসআই চিরঞ্জীব আমার ছোটবেলার বন্ধু। পরদিন ওকে নিয়ে স্পট ভেরিফিকেশনে গেলাম। কেসের সঙ্গে সম্পর্ক না থাকলেও ওর কাছে অন্য একটা কেসের ব্যাপারে একটা ইনফরমেশন পেলাম। মাস ৬ আগে সিথির মোড়ের ঠিক আগে পরপর ২ রাতে ২জন যুবতী একইভাবে লরির ধাক্কায় মারা যায়। মনে হয় গোকুলকে সত্য প্রমাণ করার সব দায়িত্ব যেন চিরঞ্জীব নিজের হাতে নিয়েছে। সবাই মিলে কেন জানি না পুরো ব্যাপারটার মধ্যে অশরীরী যোগ খুঁজে বের করতে চাইছে। আমি কিন্তু সহজে দম্বার পাত্র নই। পরদিন লালবাজার ক্রাইম ব্রাঞ্চে গিয়ে জুন মাসের রাতে পরপর ঘটে যাওয়া দুটো দুর্ঘটনার নথিপত্র খুঁজে বের করলাম। আমার মেজদা অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার। রেকর্ড রুমে তাই আমার অনায়াস যাতায়াত ছিল। কেস ফাইলের প্রাইমারি রিপোর্টের সঙ্গে ফাইনাল রিপোর্টের অনেক গড়মিল আছে। প্রাইমারি ইনভেস্টিগেশন রিপোর্টটা খুঁটিয়ে পড়লাম। সিসিটিভি ফুটেজের রিপোর্ট অনুযায়ী পরপর ২ দিন রাত ১২:৩০ নাগাদ মেয়েগুলোকে গাড়ি থেকে রাস্তায় ফেলে দেওয়া হয়। আর তারপরেই একটা লরি এসে ওদের শরীরের ওপর দিয়ে চলে যায়। ফাইনাল রিপোর্টে অবশ্য লেখা আছে সিসিটিভি ফুটেজে প্রমাণ না থাকায় এটাকে দুর্ঘটনা বলে ধরে নিয়ে ফাইল ক্লোজ করা হলো। রেকর্ড রুম থেকে সোজা ছুটলাম ক্রাইম ব্রাঞ্চের অফিসার তৌফিকের কাছে। তৌফিক আর আমি এক ব্যাচে ট্রেনিং করেছিলাম ব্যারাকপুরে। প্রথমটায় কিছু বলতেই চাইছিল না। ওর ঘরে নিয়ে গিয়ে বলল, দেখ, আমি না এই কেসটা নিয়ে প্রচুর হেনস্থা হয়েছি, বুঝলি। নতুন করে আর কোনো বিতর্কে জড়াতে চায় না। এটুকু তোকে বলতে পারি, সবটাই ওপরতলার ইচ্ছেতে হয়েছে। এমনকি সিসিটিভি ফুটেজটাও লোপাট করে দিয়েছে। বাকিটা তুই খুঁজে নে। শ্যামবাজার থানায় ফিরে এসে শুনলাম গোকুল এসেছিল। ঘণ্টা ২ বসে থেকে ও চলে গেছে। ওর মা খুব অসুস্থ, তাই দেগঙ্গায় যাচ্ছে। তবে ওর ফোন নাম্বার দিয়ে গেছে। গোকুলকে অবিশ্বাস করার কোনো কারণ ছিল না। ততদিনে এটুকু বুঝে গেছি গোকুল মিথ্যে কিছু বলেনি। ওকে চিনতে ভুল হয়েছিল আমার। চেম্বারে ফিরে বেশ কিছু ফোন সারলাম। মোটামুটি যেটুকু জানতে পারলাম তা হলো তদানীন্তন হোম মিনিস্টারের ছেলে দিব্যেন্দু রাহাকে আড়াল করতেই ফাইলটা ক্লোজ করা হয়েছিল। মাস ৪ আগে রাজ্য রাজনীতিতে বিরাট পরিবর্তন এসেছে, আর তার সঙ্গেই হোম মিনিস্টারও পরিবর্তন হয়েছে।
দেবেশ রাহার জায়গায় নতুন হোম মিনিস্টার হয়েছেন অনিমেষ ঘরামি। এই সুযোগটা কাজে লাগালাম। মেজদার সাহায্য নিয়ে লরি দুর্ঘটনার কেসটা রিওপেন করলাম। রিওয়াইন্ড করে ফিরে গেলাম জুন মাসের 28 তারিখ। মেয়ে দুটির বাবা মার সঙ্গে দেখা করলাম। সময়ের প্রভাবে আর যাই হোক, সন্তান হারানোর শোক কখনো কমে না। পার্বতী কুলকার্নির বাবা জিতেন পেশায় চিকিৎসক। তিনি সোজাসুজি দায়ী করলেন দিব্যেন্দুকে। নিউজ পেপারে দিয়ে দিল আমার মেয়ে ড্রিঙ্ক করে নাকি রাস্তা পার হচ্ছিল। আমার মেয়ে সব ছুঁয়েই দেখে না, সব ওই মিনিস্টারের ছেলে করেছে, ওই মেরেছে আমার মেয়েকে, নিজে না মারলেও লোক পিষে মেরেছে। আরেকটি মেয়ে তিয়াশার অবশ্য বাবা নেই, মা শোকে পাথর হয়ে গেছেন, খুব একটা কথা বলতে চাইলেন না। অনেক জোড়াজুড়ির পর এটাই বললেন, আমার মেয়ে একটা ভুল করে ফেলেছিল, ও একটা জানোয়ারকে ভালোবেসে কনসিভ করে ফেলেছিল। ও পার্বতীকে সব বলেছিল। পার্বতী পাছে ওর সব কীর্তি ফাঁস করে দেয়, ওকেও সরিয়ে দিল। আর দেরি না করে দিব্যেন্দুকে তুলে আনলাম। নিউজ পেপারে হেডলাইন হলো, রাজ্য রাজনীতি আবার উত্তাল হলো। প্রায় 1 সপ্তাহ জেরা করা হলো দিব্যেন্দুকে। মিথ্যে বলতে বলতে ও নিজেই একসময় ভুলে গেল কোনটা সত্যি কোনটা মিথ্যা। ওকে টোপ দেওয়া হলো, দোষ স্বীকার করলে শাস্তি কমবে, আর না করলে ফাঁসি যাতে হয় তার সব ব্যবস্থা আমরা করব। পরপর 3 বার জামিনের আবেদন নাকচ হলো। দিব্যেন্দু বুঝে গেল জামিন পাওয়া সম্ভব হবে না। একদিন দিব্যেন্দু মানসিক নির্যাতনের কাছে হার মানল। কান্নায় ভেঙে পড়ে সব দোষ স্বীকার করে নিল আর বলল, সব আমিই করেছি। তিয়াশা আমায় বারবার ভয় দেখাতো, ওকে বিয়ে না করলে মিডিয়াকে জানিয়ে দেবে। আমি কতবার ওকে বলেছি অ্যাবর্শন করাতে, কিন্তু ওর সেই এক জেদ। আর আমি তখন মন্ত্রীর ছেলে, এরকম রিলেশন আমি কতজনের সঙ্গেই করেছি, কেউ তো এরকম হুমকি দেয়নি। তখন সামনে ইলেকশন, ও কিছু একটা মিডিয়ার সামনে বলে ফেললে বাবার পুরো পলিটিক্যাল কেরিয়ার শেষ হয়ে যাবে। আমি ওকে ফোন করে বললাম, আমার বাবা কথা বলতে চায়। ও আমাদের বাড়িতে এলো সন্ধে নাগাদ। বাবা ওকে মিথ্যে প্রতিশ্রুতি দিল ইলেকশনের পর আমাদের বিয়ে দেবে। আমি আর ও আমাদের ওপরের ঘরে গেলাম। বহুদিন পর ওকে খুব খুশি দেখাচ্ছিল। কোল্ড ড্রিঙ্কস ঘুমের ওষুধে মিশিয়ে ওকে ঘুমের দেশে পাঠালাম। গাড়িতে তুললাম। লরি ঠিক করাই ছিল। সিথির মোড়ের আগে গাড়ি থেকে ঘুমন্ত তিয়াশাকে ফেলে দিতেই পেছন থেকে লরি এসে, পরদিন ওর বন্ধু পার্বতী আমায় ফোন করে ভয় দেখালো। বুঝলাম ও বুঝতে পেরে গেছে, কারণ ওকে হয়তো তিয়াশা সবটাই বলে গেছিল। আমি ওর সঙ্গে দেখা করতে চাইলাম। প্রথমটা কিছুতেই রাজি হলো না। আমার বাবা ওকে ফোন করে ডাকলো। ওর সামনে নাটক করলাম। ও বিশ্বাস করতে শুরু করলো যে আমি তিয়াশাকে মারিনি। তারপর সেই এক ঘটনার পুনরাবৃত্তি ঘটালাম। মানুষের মুখোশধারী জানোয়ারটাকে চার্জশিট সহ আদালতে সমর্পণ করলাম। একটা অন্য ঘটনার কিনারা করতে এসে ক্লোজ হয়ে যাওয়া কেসে জড়িয়ে পড়েছিলাম। ভালো লাগলো এই ভেবে কিছু মানুষকে অন্তত সুবিচার দিতে পারলাম। গোকুলের কেসটার কোনো কিনারা তখনও করে উঠতে পারিনি। এখন যদি 2 এ 2 4 করার জন্য জোর করে ভৌতিক যোগ খুঁজে বের করি, তাহলে অবশ্যই এই ফাইলটাও ক্লোজ হয়। কিন্তু ফাইলে তো আর ভুতুরে ব্যাপার বলে লেখা যাবে না। এইসব 7-5 ভাবতে ভাবতে গোকুলকে ফোন করলাম। ফোন সুইচড অফ। টানা 2 দিন ফোন বন্ধ থাকায় লাস্ট আওয়ার লোকেশন দেখলাম। সেটা অবশ্য দেগঙ্গার নতুন পাড়া দেখাচ্ছে। পরদিন ভোর ভোর বেরিয়ে পড়লাম দেগঙ্গার উদ্দেশ্যে। প্রথমে ভেবেছিলাম কনস্টেবল পাঠাবো, পরে মনে একটা সন্দেহ দানা বাঁধল, তাই নিজেই যাত্রা করলাম। ওর বাড়িতে পৌঁছে যা শুনলাম ওর বাবার কাছে, তাতে তো আমার গলা শুকিয়ে গেল। গাড়িতে এসে উঠে বসলাম। শীতকালেও দরদর করে ঘামছে আমার শরীর। গাড়ি স্টার্ট করলো।
টাকি রোডের খানাখন্দ পেরিয়ে হাবিবুল এগিয়ে চলল। আমার মনে তখন সুনামির ঢেউ আছড়ে পড়ছে। এতদিন ধরে আমি একজন অশরীরীর সঙ্গে কথা বলতাম। আমি সত্যিই চিনতে পারিনি গোকুলকে। জুন মাসে সেই অভিশপ্ত রাতগুলোতে দিব্যেন্দুর ড্রাইভার ছিল গোকুল। পুলিশি তদন্ত শুরু হতেই সতর্ক হয়ে যায় দিব্যেন্দু। ওই ঘটনার প্রধান দুই সাক্ষী ছিল গোকুল আর লরি ড্রাইভার দিলীপ। দিলীপকে পুলিশ অ্যারেস্ট করে বেপরোয়া গাড়ি চালানোর জন্য, তাই ওকে শেষ করতে না পারলেও গোকুলকে সরিয়ে দেয় এই পৃথিবী থেকে। বন্ধ হয়ে যাওয়া কেস ফাইলটা নতুন করে শুরু করতেই গোকুল গাড়িটা ব্যাক গিয়ারে নিয়ে গিয়েছিল, আর ওর সঙ্গী ছিল পার্বতী আর তিয়াশা। দিব্যেন্দু শাস্তি পাওয়ায় ওদের অতৃপ্ত আত্মা এতদিনে শান্ত হলো। আমিও ফাইলটা ক্লোজ করে দিলাম আর লিখে দিলাম, ফাইল ক্লোজড ডিউ টু ল্যাক অফ এভিডেন্স।